আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 16 নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ 16র নাম হচ্ছে, মানে যে পাঠটি রয়েছে সেটার নাম হচ্ছে স্মরণীয় যারা বরণীয় যারা। আমরা প্রথমে এই পাঠটির রিডিংটি বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। পরবর্তীতে এই রিডিংয়ের মধ্যে যে অনুশীলনী রয়েছে, এই পাঠে যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলোর সমাধান করব সহজ ভাষায়। আমরা রিডিংগুলো ভালো মতো পড়ব, কারণ হচ্ছে রিডিংয়ের ভিতর থেকে কিন্তু অনুশীলনীর বাইরেও অনেক প্রশ্ন আসতে পারে। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের যেহেতু যারা বৃত্তি পরীক্ষা দেবে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু বইয়ের প্রতিটি লাইন ভালো মতো পড়তে হবে, কারণ প্রতিটি লাইন থেকে কিন্তু প্রশ্ন করা যায়, শূন্যস্থান, সত্য মিথ্যা কিংবা বাম ডান এগুলো হয়। তাই প্রতিটি লাইন পড়তে হবে। আর যদি ভালো মতো রিডিং পড়ো, তাহলে তোমাদের যদি অনুশীলনের বাইরেও যে কোনো প্রশ্ন দেয় সেটা তোমরা অবশ্যই দিয়ে আসতে পারবে। আচ্ছা, স্মরণীয় মানে কি? স্মরণীয় মানে হচ্ছে মনে রাখার যোগ্য এরকম, আর বরণীয় হচ্ছে যাদের সবসময় মনে রাখা যায় এরকম কিছু। তো স্মরণীয় যারা বরণীয় যারা, আমাদের দেশে এমন অনেক বিখ্যাত খ্যাতিনামা ব্যক্তি আছে যাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো। শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও তাদের কথাও কখনো ভুলতে পারবে না, তাদের কথা সারা জীবন মনে রাখবে। তারাই হচ্ছে স্মরণীয়। আর তারা তো এভাবেই স্মরণীয় হয়নি, তারা অবশ্যই দেশের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের জাতির জন্য অনেক কিছু আত্মত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে। এর জন্যই তারা হচ্ছে স্মরণ রাখার যোগ্য। আচ্ছা, আমরা যদি এই পাঠ দেখি, পাঠের মধ্যে কিন্তু কিছু খ্যাতিনামা ব্যক্তিদের ছবি দেওয়া আছে। যেমন এটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব, আমরা এই পাঠের মাধ্যমে তার সম্পর্কে জানব। উনি হচ্ছে সেলিনা পারভিন, তার সম্পর্কে জানব। গিয়াসউদ্দিন আহমেদ। এরপর পরবর্তী পৃষ্ঠাতে আছে রণপ্রসাদ সাহা, মুনির চৌধুরী। আমরা কিন্তু মুনির চৌধুরী একটি নাটক পড়েছি, কুপকাত, এই নাটকটি পড়েছিলাম। তিনি হচ্ছে মুনির চৌধুরী, যিনি বিখ্যাত লেখক ছিলেন। রাশিদুল হাসান, ওনার সম্পর্কেও পড়ব। এবং পরের পৃষ্ঠা আছে শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা এবং ফজলে রাবি। এছাড়াও কিন্তু আরও অনেক স্মরণীয় ব্যক্তি আছে যাদের সবার কথা এই এক পাঠে দেওয়া সম্ভব নয়। তো আমরা এই কজনের কথা এই সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা যদি রিডিংটা পড়ে দেখো, বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। এটা কিন্তু আমরা ছোটো থেকেই শুনে আসছি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে কি লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ দিয়েছে। তাদের মধ্যে আছেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, সৈনিক, কর্মকর্তা, নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ। আছেন সমতল, পাহাড়, হাওর, নদী, উপকূলসহ সকল অঞ্চলের মানুষ। তাহলে সব বস্তরের মানুষই কিন্তু প্রাণ দিয়েছে। শুধু যে শিক্ষিত কিংবা রাজনীতিবিদ যে প্রাণ দিয়েছে তা না, কৃষক, সাধারণ মানুষগুলো, প্রান্তিক জনগণগুলো তাদের জীবনে উৎসর্গ করেছে। নারীরাও তাদের মান সম্মান অনেক নষ্ট হয়েছে এই স্বাধীনতা সংগ্রামে। ঠিক আছে। আচ্ছা, শুধু ঢাকা অঞ্চল কিংবা রাজধানী তা না, সমতল, পাহাড় যে অঞ্চল যে আছে, হাওর, নদী, উপকূল, সব অঞ্চলের মানুষই কিন্তু প্রাণ দিয়েছে। সকল ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে 1971 সালের 25শে মার্চ, ঠিক আছে, 26শে মার্চ কিন্তু স্বাধীনতা ঘোষণা হয় এবং সেদিন থেকে কি স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। আচ্ছা, ঢাকার নিরস্ত মানুষকে, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, সাধারণ জনগণ, ঠিক আছে, সাধারণ ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে কারা? পাকিস্তানি সেনারা। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশ ব্যারাকে আর বিভিন্ন আবাসিক এলাকায়। মানুষ কিন্তু জানতোই না যে তাদের উপর এভাবে আক্রমণ চালানো হবে। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। 9 মাস ধরে তারা এই হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুর ও ডক্টর গোবিন্দচন্দ্র দেব প্রমুখ। তাহলে কি আমরা জানলাম যে গোবিন্দচন্দ্র দেব ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঠিক আছে। তারা কি করে 25শে মার্চ মধ্যরাতে কি তাদেরকে
পাকিস্তানি সেনারা হত্যা করে। ঠিক আছে, এছাড়া জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং আরও কি আছে, শিক্ষক মনিরুজ্জামান। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিচড়ে বের করে আনেন। তারপর দুজনকেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন বিষয়ে খ্যাতিনামা শিক্ষক ছিলেন তিনি। আমাদের কিন্তু আসতে পারে গোবিন্দচন্দ্র দেব কোন বিষয়ে খ্যাতিনামা ছিলেন, ঠিক আছে, দর্শন বিষয়ে অধ্যাপক ছিলেন তিনি, ঠিক আছে, দর্শন বিষয়ে শিক্ষক ছিলেন। এভাবে আসতে পারে হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা তিনি কোন সাহিত্য মানে কী বিষয়ে শিক্ষক ছিলেন, তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। এভাবে প্রতিটি লাইন থেকে কিন্তু আমাদের শূন্যস্থান, সঠিক উত্তর কিংবা প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে। তো এই জন্য প্রতিটি লাইন পড়তে হবে। এগুলো কিন্তু অনুশীলন নেই, কিন্তু তোমরা যদি প্রতিটা লাইন আন্ডারলাইন করে পড়ো যে কোন লাইন থেকে প্রশ্ন করা যায়, প্রশ্ন করা হতে পারে, তাহলে তোমরা কিন্তু যেখান থেকে আসুক সেখান থেকে সে উত্তরগুলো দিতে পারবে। দর্শন বিষয়ে ক্ষেত্রে এটা হচ্ছে আমরা পড়লাম গোবিন্দচন্দ্র দেব সম্পর্কে। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকে হত্যা করা হয় আরও অনেক শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। মানে পাকিস্তানি সেনাবাহিনীরা কী করেছে যে খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের যে খ্যাতিমান ব্যক্তি রয়েছে কিংবা ভালো ভালো স্থাপনা আছে সেগুলো ধ্বংস করে দেয়। কারণ কি, একটি দেশকে ধ্বংস করতে হলে কিংবা দেশকে পরাজিত করতে হলে অবশ্যই সেই দেশের শিক্ষিত মানুষকে উপরই যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু তারা খুব সহজেই সাকসেস হতে পারবে। এই জন্য তারা বেছে বেছে কি খুব শিক্ষিত কিংবা খ্যাতিমান ব্যক্তি যাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব তাদেরকেই হত্যা করেন। আচ্ছা, অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, হত্যা করা হয় বহু সাংবাদিককে। সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবির পত্রিকা অফিসে ঘুমাচ্ছিলেন। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তিনি। শহীদ হন সেলিনা পারভিন। তাহলে আমরা জানলাম সেলিনা পারভিন কি ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। শহীদ সাবিরও ছিলেন সাংবাদিক। মাত্র 25 বছরে প্রাণ দেয় কবি ও সাংবাদিক মেহেরুন্নেসা। হানাদাররা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। আচ্ছা, এই মুক্তিযুদ্ধের আগেও কিন্তু ধাপে ধাপে অনেক সংগ্রাম হয়েছিল। সর্বশেষে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালে। প্রথমে হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জনগণরা পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাহলে এই ভাষা আন্দোলনের জন্য 1948 সালে প্রথমে কি গণপরিষদে রাষ্ট্রভাষাকে বাংলা করে দাবি তুলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয়। 84 বছর বয়সী এই মানুষটিও রেহাই পায়নি। তাহলে যোগেন্দ্রচন্দ্র ঘোষ যিনি হচ্ছে সাধনা ঔষধালয়, এটি খুবই বিখ্যাত একটি ঔষধালয়। এটা আমার বাড়ির সামনেই, গ্যান্ডারিয়া, এই বাড়ির সামনে এই ঔষধালয় এখনও টিকে রয়েছে। তো এই যে সাধনা ঔষধালয় প্রতিষ্ঠিত করেছিল যোগেন্দ্রচন্দ্র ঘোষ, তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিল রণপ্রসাদ সাহা। দানশীলতার জন্য তাকে লোকে ডাকতো দানবীর বলে। এই যে রণপ্রসাদ সাহা, সে ছিল খুবই দানবীর, মানুষকে অনেক দান করতো, দেশের জন্য অনেক দান করতো, তাকে এই জন্য মানুষ কি দানবীর বলে ডাকতো। হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। এই সুসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধে একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানতো চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করে। নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর।
তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজির অধ্যাপক রশিদুল হাসানও বাদ পড়েনি। এর আগেই হানাদাররা হত্যা করে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। তারা প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকেও তুলে নিয়ে যায়। সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও আনমো গোলাম মুস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মুর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরেননি। দেশ স্বাধীন হওয়ার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে, আবার অনেকের কোনো সন্ধানই পাওয়া যায়নি। তাহলে আমরা এই অধ্যায়ে এই পাঠের মাধ্যমে জানতে পারলাম পাকিস্তানি সেনাবাহিনীরা কীভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সৃষ্টিশীল মানুষদের হত্যা করে তারা তো প্রথমে চেয়েছিল বাংলাদেশটাকে এই দেশকে দখল করে তাদের নিজেদের দেশ করার জন্য। যখন তারা বুঝতে পারলো যে তারা আর পারবে না এই দেশকে দখল করতে এবং বাংলাদেশের অবশ্যই স্বাধীনতা লাভ করবে, তারা বিজয় নিশ্চিত, তখন তারা কী করলো, এই দেশকে মেধাশূন্য করার জন্য এই দেশের প্রখ্যাত চিন্তাবিদ, লেখক এবং সৃষ্টিশীল মানুষকে হত্যা করে। কারণ তারা জানে যে এদের যদি হত্যা করা হয় তাহলে দেশের অনেক ক্ষতি হবে এবং এদেশ আর কখনো উন্নতি করতে পারবে না। ঠিক আছে, তাই তারা একদম মুক্তিযুদ্ধের শেষ সময় আমাদের 16 ডিসেম্বর বিজয় লাভ হয়, তার 2 দিন আগে মাত্র 14 ডিসেম্বর ধরে কী করে দেশের বিখ্যাত ব্যক্তিদের, খ্যাতনামা ব্যক্তিদের হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। আচ্ছা, আমরা এবার এই পাঠে আছে অর্থ জেনে নিই। আচ্ছা, কিছু কিছু অর্থ আছে একটু কঠিন, সেই সহজ অর্থগুলো জেনে নেব। যেমন অবধারিত ঘটবে এমনই। ঠিক আছে, অবরুদ্ধ বন্দী বা আটক। আত্মদানকারী অন্যের উপকারের জন্য নিজের জীবন দান করেন যিনি। যারা অন্যের জন্য নিজের জীবন দান করে তাদেরকে বলা হয়ে থাকে আত্মদানকারী। নিজের জীবন দান করলেই তো আত্মদানকারী বলা হয়ে থাকে। খ্যাতনামা বিখ্যাত। নির্বিচারী বাজ বিচার না করে, একদম সবাইকে নির্বিচারে হত্যা করে। নির্বিচারে বলে না, হত্যা করেছে যাকে পেছে তাকে, কোনো বাজ বিচার নেই। পাষণ্ড নিষ্ঠুর বা নির্মম ব্যক্তি। বরণ্যে বরণ করার যোগ্য। মনীষী জ্ঞানী। তাহলে আমরা অর্থগুলো জানলাম। এবার আমরা দেখব অনুশীলনতে কি আছে। আমাদের অনুশীলনতে প্রথমেই আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, এখানে আমাদের কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো আমাদের বসাতে হবে, বসিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন অবরুদ্ধ আছে, অবধারিত আছে, আত্মদানকারী আছে, নির্বিচার আছে, মনীষী আছে, খ্যাতনাম আছে। এই যে শব্দগুলো আছে এই অর্থগুলো কিন্তু আমরা জেনেছি। তাহলে আমরা জেনেছি বলে এই বাক্যগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে আরও সহজ হবে। আচ্ছা, তারা বুঝতে পারে যে তাদের পরাজয় কি বলতো? অবধারিত, নিশ্চিত হবে পরাজয় অবধারিত। তাহলে এখানে হবে অবধারিত। তাহলে আমরা লিখব অবধারিত। অবধারিত। তারপর 2 নম্বর, দেশের ভেতরে ড্যাশ অবস্থায় প্রাণ দেন লক্ষ মানুষ। কি অবস্থায়? অবরুদ্ধ বা বন্দি অবস্থায় প্রাণ দেয় কি? লক্ষ মানুষ। তাহলে এখানে হবে অবরুদ্ধ। তারপর ক নম্বর, পাকিস্তানিরা এদেশে মেধাবী আলোকিত ড্যাশ মানুষদের হত্যা করে। কি মানুষকে হত্যা করে? মনীষী মানুষদের। ঠিক আছে, বা জ্ঞানী। মনীষী জ্ঞানী, তাহলে মনীষী মানুষদের হত্যা করে মনীষী। তারপর ঘ নম্বর, মুক্তিযুদ্ধের শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয়। কি হিসেবে? মহান আত্মদানকারী হিসেবে। তাহলে এখানে হবে আত্মদানকারী। আচ্ছা, তারপর 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ড্যাশ হত্যা করে নির্যাতিত মানুষকে। সেনারা কি হত্যা করে? নির্বিচারে হত্যা করে। এটা হবে নির্বিচারে, বাজ বিচার না করেই সবাইকে হত্যা করে ফেলে, নির্বিচারে।
এরপর 6 নম্বর, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিষয়ে দেশ শিক্ষক, খ্যাতনামা বা বিখ্যাত শিক্ষক ছিলেন। তাহলে এখানে হবে খ্যাতনামা। তাহলে আমাদের শেষ হলো হচ্ছে শূন্যস্থান 1 নম্বর অনুশীলনটা। এরপর 2 নম্বর অনুশীলনটা রয়েছে হচ্ছে প্রশ্নগুলো উত্তর বলতে হবে। এখানে 6টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো আমি খাতাতে লিখে রেখেছি, সেখান থেকে সহজ ভাষায় তোমাদের শোনাবো। আমি একটু বৃত্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড করে প্রশ্নগুলো লিখেছি। এভাবে প্রশ্ন যদি লেখো তাহলে তোমরা একটা ভালো মার্ক পাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছিল ক নম্বর, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? উত্তর হবে 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সৈন্যরা নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর হঠাৎ আক্রমণ চালায়। তারা ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ ব্যারাক এবং সংবাদপত্র অফিসে নির্বিচারে গুলি চালায়। পরিকল্পনা করে তারা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মানে খ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে, কোন কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তাদের সম্পর্কে বলি উল্লেখী। আচ্ছা, কোন শহীদ বুদ্ধিজীবী? আমরা তো এটা পড়েছিলাম রিডিংয়ে, তো এখানে আমাদের লিখেছি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ। 1948 সালে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে দাঁড়িয়ে তিনি যুক্তি দিয়ে দাবি করেন যে বাংলা ভাষা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা, তাই এটিকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় তাকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। এরপর গ নাম্বার হচ্ছে, শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? উত্তর হবে, শহীদ সাবের একজন লেখক ও সাংবাদিক ছিলেন। তিনি 25শে মার্চ রাতে তার পত্রিকা অফিসেই ছিলেন এবং সেখানে ঘুমাচ্ছিলেন। পাকিস্তানি সৈন্যরা সেদিন সংবাদপত্র অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় শহীদ সাবের মারা যান। ঘ নাম্বার, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? উত্তর হবে, রণদা প্রসাদ সাহা ছিলেন দেশের অত্যন্ত দানশীল ব্যক্তি। তিনি সাধারণ মানুষের সেবা ও কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা, অনাথ শিশুদের সহায়তা সর্বক্ষেত্রে তিনি নিঃস্বার্থভাবে অর্থ ও শ্রম ব্যয় করেছেন। দানশীলতার জন্য সবাই তাকে দানবীর বলে ডাকত। তারপর ও নাম্বার হচ্ছে, দুজন শহীদ সাংবাদিকের নাম বলে। উত্তর হবে, দুজন শহীদ সাংবাদিক হলো সেলিনা পারভিন ও শহীদুল্লাহ কায়সার। এছাড়া কিন্তু আরও অনেক সাংবাদিক রয়েছিল, ঠিক আছে, যেগুলো আমরা পড়েছিলাম রিডিংয়ের মধ্যে। এরপর হচ্ছে 6 নম্বর, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? উত্তর হবে হচ্ছে, আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব কারণ তারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে দেশের অনেক শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী ও লেখককে হত্যা করেছিল। তাদের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। 6 নম্বর, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? এটা কিন্তু এক কথায় লেখা যায়, কিন্তু যারা বৃত্তি পরীক্ষা দেবে তারা একটু বড় করে লিখবে। 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কারণ 1971 সালের ঠিক এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর রাজাকাররা দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। অধ্যাপক, সাংবাদিক, লেখক, চিকিৎসক সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয় মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে। জাতির প্রতি তাদের অবদান অসীম, তাই প্রতি বছর 14 ডিসেম্বর আমরা তাদের শ্রদ্ধা জানাই। এরপর আমাদের 3 আছে হচ্ছে, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দ মিলিয়ে পড়ে। এগুলো হচ্ছে এক কথার প্রকাশ যা বলে সেটা, যেমন বরণ করার যোগ্য, এটাকে এক কথায় বলা হয়ে থাকে হচ্ছে বরেণ্য। তো এই জিনিসগুলি আমাদের মিল করতে হবে। মেধা আছে এমন যেজন, তাকে বলা হয়ে থাকে মেধাবী। অহংকার নেই যায়, তাকে বলা হয়ে থাকে নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা, তা বলা হয়ে থাকে নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। এরপর 4 আছে, কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে?
1971 সালের 25শে মার্চ। তাহলে এটা হচ্ছে 2 আছে, তাহলে 2 নাম্বারটা হবে উত্তর। প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয় কী দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস। এটা হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। গ নাম্বার, দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় কোথায়? মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। ঠিক আছে, এরপর আছে কাজ শব্দ লেখে। কাজ শব্দ লেখির মধ্যে রয়েছে আমি খাই। যদি এই কাজ শব্দ মানে ক্রিয়া, আমি খাই, আমরা কি হবে? আমরাও খাই হবে। ঠিক আছে, আমরা খাই। এই যে কাজ শব্দগুলো কিন্তু চেঞ্জ হয়। খাওয়া, খাওয়া শব্দটা খাই হয় একবার, খাওয়া হয় একবার, খাবে হয় একবার। এটা হচ্ছে ক্রিয়ার কাল অনুপাতে চেঞ্জ হয়। আবার যে পার্সন বা ব্যক্তি, আমি, তুমি, তোমরা, এগুলো অনুপাতেও চেঞ্জ হয়। এখন তুমি, তুমি খাই তো বলা যায় না, তুমি খাও হবে, তুমি হবে খাও। তারপর তোমরা, তোমরা কি হবে বলো তো? তোমরাও হবে হচ্ছে কি? তোমরাও তোমরা কি হবে? তোমরা খাও, তোমরাও খাও হবে। তারপর সে, সে কি হবে? সে খায়, আর তিনি খান, তাহলে সে হচ্ছে খায়। এখানে কিন্তু এই যে পার্সন অনুপাতে চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে ব্যক্তি অনুপাতে চেঞ্জ হচ্ছে। সে খায়, তিনি খান। তিনি খায় বললে হবে না, তিনি খান হবে। তিনি তো সম্মান করে বলা হয়, তাই এখানে সম্মানিত খানটাই হবে। উঠা, আমি উঠি, এখানে আমরা, আমরাও উঠি, আমরাও হবে উঠি। তারপর তুমি উঠো, তুমি উঠো হবে, তোমরা উঠো। সে কি হবে? সে উঠে, আর তিনি, তিনি উঠেন। আচ্ছা, এবার যাওয়া, আমি যাই, আমরা যাই, আমি যাই, এখানে কি হবে? আমরা যাই। এবার তুমি কি? তুমি যাও, তোমরা যাও। সে কি হবে? সে যায়, তিনি যান। ঠিক আছে, আমরা দেখে ফেললাম এগুলো। এরপর হচ্ছে প্রথম বাক্যের সাথে মিলে পরের বাক্য লিখি। যেমন শুয়ে থাকি তবু ঘুম আসে না। কড়া নাড়ে তবু কি হবে বলো তো? কড়া নাড়ে তবু, এখন আমি লিখে রেখেছি, দেখো, কড়া নাড়ে তবু কেউ দরজা খুলে না। জানালায় উকি দেই তবু কিছু স্পষ্ট দেখা যায় না। তাকে নিমন্ত্রণ জানালাম তবু তিনি আসলেন না। আমি সবই জানি তবু চুপ করে থাকি। ঠিক আছে, তবু দিয়ে মানে মিল করে শব্দটা লিখতে হবে। ঠিক আছে, সবই জানি তবু চুপ করে থাকি, কিংবা তবু কিছু বলি না, এরকমও হতে পারে। এরপর আমাদের সাথে রয়েছে ঘটনাগুলো সাজিয়ে অনুচ্ছেদ লিখি। এখানে কিছু বাক্য দেওয়া আছে এলোমেলোভাবে। এই বাক্যগুলো যদি আমরা সাজাই, মানে রিঅ্যারেঞ্জ করে, তাহলে কি একটা গল্প হবে বা অনুচ্ছেদ হবে। তো এইগুলো কি না, অনুচ্ছেদটা কীরকম হবে আমি যদি পড়ি, তাহলে হবে হচ্ছে, প্রথমটা হবে হচ্ছে, গাছের মগডালে বাসা বেঁধেছে এক জোড়া বক। স্ত্রীর বকটি কয়েকটি ডিম পেড়েছে। বক দুটি পালাক্রমে সে ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলতুলে ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদী থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উঠতে শিখে গেল। এই হচ্ছে সাজানোর পরে একটা সুন্দর অনুচ্ছেদ হয়েছে, এলোমেলোভাবে লেখা ছিল। 8 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। আচ্ছা, শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আমার অনুভূতি কি? অবশ্যই আমরা এই যে পাঠটি পড়লাম, সেই পাঠ পড়ে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা এসেছে মন থেকে। তো আমার অনুভূতিগুলো আমরা কীভাবে লিখবো নিজের ভাষায়, সেটা আমি একটু লিখে রেখেছি। আচ্ছা, 8-এর উত্তর হচ্ছে, শহীদ বুদ্ধিজীবী আমাদের জাতির গর্ব এবং ইতিহাসের উজ্জ্বল অংশ। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত বুঝতে পেরে দেশের শিক্ষক, সাংবাদিক, লেখক, চিকিৎসক ও শিল্পীদের পরিকল্পিতভাবে হত্যা করে, যাতে বাংলাদেশকে মেধাশূন্য করা যায়। তাদের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ আমাদের দেশপ্রেম, সাহস ও মানবতার শিক্ষা দেয়। তাদের জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাদের সব সময় স্মরণ করি। তাহলে আমরা শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আমার অনুভূতিটা লিখলাম। তোমরা এভাবেও লিখতে পারো, আবার নিজের ভাষায়ও সুন্দর করে লিখতে পারো। আজকে যে আমার পাঠটি ছিল, এই পাঠটি এ পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।